হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এক বিস্তারিত আলোচনায়। এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক এবং শ্রোতাকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি বেশ গুরুত্বপূর্ণ এবং বলতে গেলে এই পরিপ্রেক্ষিত খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে গত ২৭ তারিখে যে সুপ্রিম কোর্টের শুনানি পর্ব সম্পন্ন হয়ে গেছে, সেই শুনানি পর্বের বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে এসেছে এবং সেই কথাবার্তাকে অবলম্বন করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের কথাবার্তা আ শোনা যাচ্ছে বা তাদের বিভিন্ন মতামত তারা দিচ্ছেন। তবে আমিও একটি মতামত দেব আপনাদের সঙ্গে। এই দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস বোঝানোর চেষ্টা করব যে সুপ্রিম কোর্টের যে শুনানি পর্ব সম্পন্ন হয়ে গেছে তার বিষয়বস্তু কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সময়ে এর যে শুনানি পর্ব আছে আগামী ১০ তারিখে ফেব্রুয়ারি মাসের, সেই ১০ তারিখে শুনানি পর্বের কতটা প্রভাব পড়তে চলেছে। দেখুন, আলোচনায় যাবার আগে আমি প্রত্যেক বন্ধুকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং একটি শেয়ার করে দেবেন। তাহলে আমি নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। দেখুন, আজকে যে প্রশ্নগুলি উঠে এসেছে সেই প্রথম প্রশ্নটি আমি বলবো যে গত ২৭ তারিখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাব করেছিলেন সেই সওয়াল জবাব কি বেশ গুরুত্বপূর্ণ? এটি কিন্তু সকলের কাছে একটি প্রশ্ন, আমার কাছেও একটি প্রশ্ন, তার উত্তরও কিন্তু আমি দিয়ে দেব। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, কমিশনের নতুন পরিকল্পনা কী? অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কি নতুন কোনো পরিকল্পনা নিচ্ছে? বা ১০ তারিখে যে হিয়ারিং পর্ব আছে, সেই হিয়ারিং পর্ব বা শুনানি পর্বে কি স্কুল সার্ভিস কমিশন নতুন কি কোনো পরিকল্পনা নিয়েছে? শুনানি পর্বে কী কী উত্তর দেবে? ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, নতুন করে পরীক্ষা হবে কি? যে পরীক্ষার কথা মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আন্ডারে সামনে বলেছিলেন যে নতুন করে পুরো এটা একটি প্রাতিষ্ঠানিক ফ্রড হয়েছে, এই জন্য পুরো প্যানেলটাকে বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক। এটি কি সম্ভব? ৩ নম্বর প্রশ্ন। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, নতুন করে পরীক্ষার সুবিধা ও অসুবিধা কোথায়? যদি নতুন করে পরীক্ষা হয় তাহলে এই নতুন করে পরীক্ষা নেওয়ার সুবিধা এবং অসুবিধা কোথায়? ৫ নম্বর প্রশ্ন হচ্ছে, যেসব ওএমআর পাওয়া গেছে সেগুলোর নতুন করে মূল্যায়ন হবে? মানে সিবিআই কর্তৃক যেসব ওএমআরগুলো পাওয়া গেছে সেই ওএমআরগুলোর কি আরও নতুন করে মূল্যায়ন হবে? এটিরও একটি ভাইটাল প্রশ্ন আছে সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে। বিচারপতি এই প্রশ্নটি অন্যভাবে করেছিলেন, আমি সেটিও আসছি। তারপরে প্রশ্ন হচ্ছে, কমিশন কি সুদীপ্তবাবুদের জমা দেওয়া তথ্য সংখ্যা মেনে নেবেন? অর্থাৎ সুদীপ্তবাবু কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আনন্দবাজার পত্রিকাতেও আমরা দেখেছি ১০,৭৫০ জন দুর্নীতি করে নিয়োগ পেয়েছেন, তার একটা পরিসংখ্যান উনি দিয়েছেন। তাহলে কি কমিশন এই সংখ্যাটা মেনে নেবেন পরবর্তী যে ১০ তারিখে শুনানি আছেন? তারপরে হচ্ছে, ১০ই ফেব্রুয়ারি কি ফাইনাল শুনানি হতে পারে? এই যে এই প্রশ্নগুলো কিন্তু আমি একে একে আপনাদের সামনে খলসা করে দেব। তবে আলোচনায় যাবার আগে আমি সেই আনন্দবাজার পত্রিকার একটি পেপার কাটিং আপনাদের সামনে দেখাবো, যেটি আলোচনা করতে আমার সুবিধা হবে এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে। দেখুন, প্রথমে বলেছিল যে বেআইনিভাবে নিয়োগ প্রাপকের সংখ্যা ১০,৭৫০ জন। অর্থাৎ সুদীপ্তবাবুর যে তথ্য সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন, সেখানে তারা বলেছেন ২,৭৫০ জনের মতো দুর্নীতি হয়েছে বা দুর্নীতি করে চাকরি পেয়েছে। এবং সেই ১০,৭৫০ জন চাকরি প্রাপকদের তিনি কীভাবে চিহ্নিত করেছেন, আজকে আমি নিউজ ১৮ বাংলার একটি খবরে দেখলাম যে সুদীপ্তবাবুর সাক্ষাৎকার। সেই সুদীপ্তবাবু বলেছেন, স্কুল সার্ভিস কমিশন নিজেরা এফিডেভিট দিয়ে বিভিন্ন জায়গাতে তারা এই সংখ্যা দিয়েছিলেন এবং সেই সংখ্যা মোতাবেক তারা এই সংখ্যাটা পেয়েছেন এবং ২,৭৫০ জনের তারা লিস্ট জমা করেছেন। তখন সাংবাদিক প্রশ্ন করেন যে এর বড় কী আছে? হ্যাঁ, বলল আরও থাকতে পারে বা থাকার সম্ভাবনা থাকছে। তবে ওনাদের যে লিস্ট, সেই লিস্ট অনুসারে গরমিলের সংখ্যাটা একবার দেখে নিন। যেমন নবম দশমের শিক্ষক হয়েছে ২,৯০২টা, একাদশ দ্বাদশের হচ্ছে ১,০৫৫,
গ্রুপ সি হচ্ছে 2,408, গ্রুপ ডি হচ্ছে 4,385। অর্থাৎ মোট বেআইনি নিয়োগ হয়েছে 10,750 জন, কিন্তু মোট নিয়োগ হয়েছে 25,844 জন। তাহলে 25,844 জনের মধ্যে 10,750 জন ফ্রড করে অর্থাৎ দুর্নীতি করে চাকরি পেয়েছে। অর্থাৎ মোট নিয়োগের 41.59%, অর্থাৎ মোট নিয়োগের 41.59% দুর্নীতি করে চাকরি পেয়েছে বা দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে। সুদীপ্ত দাশগুপ্তবাবু কী বলেছেন? এসএসসি জমা দেওয়া তথ্য ঘেঁটেই এই আপাতত হিসাব পাওয়া গিয়েছে। দেখুন এই প্রশ্নটা উত্তর এই কথাটা আমি একটু আগেই বললাম। আর এর বাইরেও বেআইনি নিয়োগ থাকতে পারে। আশ্চর্যের বিষয়, এসএসসি কখনো নির্দিষ্ট করে বেআইনি নিয়োগের হিসাব দিচ্ছে না। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নির্দিষ্ট করে কত সংখ্যক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কিন্তু সংখ্যাটা দিচ্ছেন না। তার ফলে কী হচ্ছে, একটা সমস্যা হচ্ছে বলে সুদীপ্ত দাশগুপ্তবাবু জানিয়েছেন। এই হলো একটা 27 তারিখে যে শুনানি হয়েছিল, সেই শুনানিতে পরবর্তী সময়ে তারা একটা এফিডেভিট জমা দিয়েছে বা হলফনামা আকারে জমা দিয়েছে, 2,750 জন দুর্নীতি করে চাকরি পেয়েছে। এখন আমি চলে আসি মূল প্রসঙ্গে। মূল প্রসঙ্গ কী হচ্ছে, যে প্রথম প্রশ্ন যেটি ছিল বিকাশবাবুর সওয়াল বেশ গুরুত্বপূর্ণ। দেখুন, এই প্রশ্নটির উত্তর বলার আগে আমি একটি কথা বলবো, যে যখন হাইকোর্টে এই 25,753 প্রায় 26,000 চাকরি মামলার শুনানি পর্ব চলছিল, সেই সময় কিন্তু মাননীয় বিকাশরঞ্জন ভট্টাচার্য মহাশয় হাইকোর্টে দাঁড়িয়ে কিন্তু সওয়াল জবাব করেছিলেন। আমরা কিন্তু প্রত্যেকেই শুনেছি এবং জানি সেই ঘটনা। পরবর্তী সময়ে বিকাশবাবু যে তথ্যগুলি উপস্থাপন করেছিলেন বা যে দিকগুলি তুলে ধরেছিলেন, সেই দিকগুলিকে পর্যবেক্ষণ করে মাননীয় বিচারপতি মহাশয় প্রায় 26,000 চাকরি পুরো বাতিল করে দিয়েছিলেন, অর্থাৎ প্যানেল সমেত বাতিল করে দিয়েছিলেন। এবং এই বাতিল করার পিছনে তিনি অনেকগুলি কারণও দর্শিয়ে দিয়েছিলেন, যে কারণগুলি আমরা সকলেই জানি। আমি সেই প্রসঙ্গে আসছি না। পরবর্তী সময়ে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ এই চাকরি বাতিলের যে রায় বা জাজমেন্টকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যায়। দীর্ঘদিন ধরে সেই মামলা সুপ্রিম কোর্টে ছিল DY চন্দ্রচূড় মহাশয়ের বেঞ্চে। পরবর্তী সময়ে খান্নাবাবু যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে এলেন, তার বেঞ্চেও কিন্তু অনেকগুলি শুনানি পর্ব হয়। 27 তারিখ ছিল লাস্ট শুনানি পর্ব, যেখানে শুনানি হয়ে যাবার পর 10 তারিখে একটা ডেট দেওয়া হয়েছে। সেই 27 তারিখে যে শুনানি পর্ব, সেখানে কিন্তু রেসপন্ডেন্ট অর্থাৎ আমাদের যারা পিটিশনের পক্ষের আইনজীবী ছিলেন, তাদেরকেই বক্তৃতা দেওয়ার বা সওয়াল জবাব করার নির্দেশ দিয়েছিলেন বা সেরকমই কথা ছিল। আমরা সকলেই জানতাম ওই দিনে বিকাশবাবু এবং শামীমবাবু এবং সুদীপ্ত দাশগুপ্তবাবু এবং আমাদের বিক্রম ব্যানার্জিবাবু কিন্তু তাদের সওয়াল জবাব করবেন। আগে থেকে আমরা কিন্তু সেই বিষয়ে ওয়াকি বলছিলাম, কারণ আগের শুনানিতে সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল। সেখানে কিন্তু বিকাশবাবু যে পয়েন্টগুলো ধরে ব্যাখ্যা করেছেন বা সওয়াল জবাব করেছেন, প্রতিটি পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে প্রতিটি পয়েন্ট তিনি হাইকোর্টের যে জাজমেন্ট ছিল, সেই জাজমেন্টকে কিন্তু অবলম্বন করে, জাজমেন্টের যে ভিত্তি, সেই ভিত্তিটাকে অবলম্বন করেই কিন্তু সওয়াল জবাব করেছেন। এবং প্রতি ক্ষেত্রে তিনি এটা প্রমাণ করতে চেয়েছেন বা বলেছেন যে এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। প্যানেলের ক্ষেত্রে বা প্যানেল রাখার ক্ষেত্রে কিন্তু অসহনীয়, অর্থাৎ প্যানেল রাখা কোনো প্রশ্নই ওঠে না, এটিও কিন্তু উনি বলেছেন। তার কারণ যেখানে একটা বৃহৎ পরিমাণে ফ্রড হয়েছে, সেই ফ্রডের কাছে প্রশ্ন মানে প্যানেল রাখা একটা যুক্তিহীন বলে তিনি বলেছেন। তখন বিচারপতি একটি জায়গাতে প্রশ্ন করেছিলেন যে তাহলে কি তখন উনি বলেছিলেন নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য। তখন বিচারপতি বলেছেন এটি সিস্টেমটা অনেক বড়, এখানে নতুন করে পরীক্ষা নিলে কিন্তু একটি প্রবলেম বা অনেকগুলি প্রবলেম চলে আসতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। তখন কিন্তু বিকাশবাবু বলেছিলেন যে বয়সের ছাড়পত্র দেওয়া হোক এবং তার সাথে সাথে নতুন করে পরীক্ষা নেওয়া হোক, কারণ এই দুর্নীতিযুক্ত প্যানেলে কিন্তু চাকরি প্রাপক যারা চাকরি পেয়েছে, তারা কিন্তু এই যে অনেক দুর্নীতি যুক্ত আছে, তাহলে এই দুর্নীতির ফলে তাদেরকে যেহেতু এসএসসি সে আলাদা করতে পারছে না যোগ্য, সেহেতু সেই প্যানেলটাকে বাতিল করে দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। এখন এক জায়গাতে খবর পাওয়া যাচ্ছে যে যারা নট কল ফর ভেরিফিকেশন ছিল, অর্থাৎ যারা ভেরিফিকেশনের জন্য ডাক পায়নি, তারা কিন্তু এই অযোগ্যদের থেকে অনেক বেশি এগিয়ে আছে বলে
খবর পাওয়া যাচ্ছে। তার কারণ হচ্ছে ওই নট কল ফর ভেরিফিকেশনের জায়গাতে এমন অনেক পরীক্ষার্থী ছিল যারা কিন্তু অরিজিনাল মেধাযুক্ত এবং তারা কিন্তু ওই প্যানেলে আসার সম্ভাবনা থাকতো, তারা প্যানেলে আসতে পারতো। এবং অযোগ্য ঢুকে যাওয়ার ফলে, অযোগ্যকে স্থান দেওয়ার ফলে তারা কিন্তু সেই প্যানেল থেকে বেরিয়ে যায় এবং তারা সেই প্যানেলে চান্স পায়নি বা তাদের নট কল ফর ভেরিফিকেশন হয়ে যায়, অর্থাৎ তারা ভেরিফিকেশনের সুযোগটুকু গ্রহণ করতে পারেনি। তাই আর এমনকি আরও একটি প্রবলেম হয়ে গেছে, সেখানে যারা ওয়েটিং হয়ে গেছে, যারা ওই অযোগ্যদের স্থান দিতে গিয়ে বেশ কিছু মেধাযুক্ত ছেলে মেয়ে বা পরীক্ষার্থী তারা কিন্তু ওয়েটিংয়ের পর্যায়ে চলে এসেছে। এখন কিন্তু প্যানেল যদি বিচারপতি দ্বয় বাতিল করে নতুন করে পরীক্ষা নেন, এই প্রস্তাবটা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় দিয়েছেন। এখন দেখার বিষয় যে এই বিকাশবাবুর সোয়ালে যে সোয়াল করেছেন তার প্রশ্নের পরবর্তী প্রশ্নের যে যুক্তিগুলো, সেই যুক্তিগুলো খণ্ডন করবে স্কুল সার্ভিস কমিশনার আইনজীবী এবং রাজ্য সরকারের আইনজীবী, সেটা কিন্তু আমরা 10 তারিখে দেখতে পাবো। সেখানে তারা কীরকম তথ্য বা কীরকম মতামত প্রদান করেন তাও কিন্তু আমরা সেদিনের শুনানিতে দেখতে পাবো, বা বিকাশবাবু যে সোয়ালটি করেছিলেন সেই সোয়ালের পরিপ্রেক্ষিতে তারা কী বলে সেটা কিন্তু 10 তারিখে শুনানিতে বোঝা যাবে। এটি কিন্তু বিকাশবাবু বলেছিলেন প্রাতিষ্ঠানিক ফট, এই জন্য এই পরীক্ষা পুরো এই প্যানেল পুরো বাতিল করে দেওয়া হোক। 2 নম্বর হচ্ছে কমিশনের নতুন পরিকল্পনা কী, অর্থাৎ যে 2 নম্বর প্রশ্নটি আমি আপনাদের সামনে দিয়েছিলাম তার উত্তরটি আমি বলে দিচ্ছি যে কমিশনের নতুন পরিকল্পনা কী। কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন 27 তারিখে কোনো বলার সুযোগ পায়নি, সেদিন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ওই জায়গাতে উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে অর্থাৎ 10/2/2025 এই তারিখে কিন্তু কমিশনের আইনজীবী এবং রাজ্য সরকারের আইনজীবী কিন্তু বলবে এটা কিন্তু জলের মতন পরিষ্কার বা স্পষ্ট। তার কারণ হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু বিচারপতি দ্বয় আমাদের স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের যে আইনজীবী আছে তাদের কাছ থেকে নেবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে স্কুল সার্ভিস কমিশন কি নতুন কোনো পরিকল্পনা করেছেন, বা স্কুল সার্ভিস কমিশনের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা কী সেটা কিন্তু ওই 10 তারিখের যে শুনানি সেই শুনানিতে সেই সোয়াল পর্বে আমরা দেখতে পাবো বা জানতে পারবো। তার কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন নতুন কিছু পন্থা নিতে পারে। কী পন্থা নিতে পারে, তাদের যে অযোগ্য লিস্ট সেই অযোগ্য লিস্ট তারা দিয়ে দিতে পারে, অযোগ্য লিস্ট নাও দিতে পারে, তারা সময় চাইতে পারে, কী বলবে বা কী করবে সেটা পরের ব্যাপার। 10 তারিখে আমরা কিন্তু সেই ব্যাপারটি বুঝতে পারবো। 3 নম্বর প্রশ্ন যে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছুড়ে দিয়েছিলেন, নতুন করে পরীক্ষা হবে কি? এই দেখুন, এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তার কারণ হচ্ছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন এই প্রশ্ন বা এই কথা মাননীয় বিচারপতির সামনে তুলে ধরেছিলেন, তখন বিচারপতি কিন্তু বলেছিলেন এটি খুবই জটিল একটি কঠিন প্রক্রিয়া। তখন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কিন্তু সেই এজটার ছাড়পত্র দিতে বলেছিলেন এবং পরীক্ষা নেওয়ার কথাটা বলেছেন। এখন বিষয়বস্তুর উপর নির্ভর করবে, অর্থাৎ 10 তারিখের যে শুনানি, সোয়াল শুনানি পর্ব, সেই 10 তারিখের শুনানি পর্বের উপর নির্ভর করবে কিন্তু এই পরীক্ষা হওয়া না হওয়ার ব্যাপারটা। কারণ যদি পুরোপুরি প্যানেল বাতিল হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা হবে, এটা নিশ্চিত। আর যদি বাতিল না হয় তাহলে কিন্তু কী হবে সেটা পরবর্তী সময়ে সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারপতিদ্বয় কিন্তু ঠিক করে দেবেন। সেই অনুসারে আমরা কিন্তু দিতে পারবো বা জানতে পারবো। চলে আসি তার পরের প্রশ্ন, যে নতুন করে পরীক্ষার সুবিধা ও অসুবিধা। যদি এই প্যানেলটিকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয় তাহলে সুবিধা এবং অসুবিধা কোথায়? এই প্রশ্নটি কিন্তু অনেক লোক মেসেজ করেছেন বা অনেক লোক জানতে চেয়েছেন। এই প্রশ্নটি আমার কাছে যতটুকু তথ্য আছে আমি বলে দিই। 2016 সালে যেসব পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিলেন এসএলএসটি পরীক্ষাতে, সেই বা নন টিচিং যে স্টাফের পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষাতে সেই সব ক্যান্ডিডেটেই তারা কিন্তু পরীক্ষাতে বসতে পারবে। এক্ষেত্রে যেসব পরীক্ষার্থীর বয়স পেরিয়ে গেছে সেখানে কিন্তু বয়সের ছাড়পত্র দেওয়ার কথা বলেছেন মাননীয় বা সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। এখন প্রশ্ন হলো যে এই নতুন পরীক্ষা নিতে গেলে কী কী সুবিধা হবে এবং কী কী অসুবিধা হবে। দেখুন, সুবিধা অসুবিধা ব্যাপারটা আমরা আলোচনা করার কেউ নই, তবে আমি বলবো মাননীয় বিচারপতিদ্বয় এটি কিন্তু ভাবনা চিন্তা করে দেখবেন যে পরীক্ষা দিয়ে কোন দিকটা ঠিক হবে, পরীক্ষা দেওয়া না পরীক্ষা না দেওয়া, এবং পরীক্ষা দিলে কী সুবিধা হবে এবং পরীক্ষা না দিলে কী কী সুবিধা অসুবিধা হবে সেটা কিন্তু ওনারাই ভালো করে বুঝিয়ে দিতে পারবেন বিচার পর্বের মধ্য দিয়ে। তবে আমি
বিকাশ রঞ্জন বাবুর যে জবাব সওয়াল হয়েছিল ২৭ তারিখে, সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে একটা ছাড়পত্র কিন্তু এই জায়গাতে পাওয়া যাবে এবং এই ছাড়পত্রের মোতাবেক বয়সী যারা পেরিয়ে গেছে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। আমার কাছে একটি খবর এসে পৌঁছেছে, যেসব শিক্ষক শিক্ষিকা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তারা কিন্তু অনেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছেন বলেও কিন্তু আমার কাছে একটি খবর এসে পৌঁছেছে। তবে এটির সত্যতা আমি এখনো পর্যন্ত পাইনি বা জানি না। তবে আমাকে একজন ফোন করে বললেন এই কথাটা। তবে দেখা যাক, সময় বলবে। ২৭ তারিখের শুনানির পর ১০ তারিখে যে শুনানি পর্ব আছে, সেই ১০ তারিখের শুনানি পর্বে কিন্তু বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। তারপরে দেখুন আরেকটি ভয়ঙ্কর প্রশ্ন, যেটি অনেকের কাছে কিন্তু বেশ আগ্রহী প্রশ্নটা শোনার জন্য, অ্যান্সারটা শোনার জন্য, সেটা হচ্ছে যেসব ওএমআর পাওয়া গেছে সেগুলোর নতুন করে মূল্যায়ন হবে? দেখুন, সিবিআই কর্তৃক যেসব ওএমআরগুলো উদ্ধার করা হয়েছে, সেই ওএমআরগুলো যদি পরীক্ষা না নেওয়া হয় তাহলে কি এই ওএমআরগুলো নতুন করে মূল্যায়ন করা হবে এবং যারা সঠিকভাবে আসবে তাহলে তারা কি সেই প্যানেল লিস্টে স্থান পাবে? আমার কিন্তু এই জায়গাটিতে একটি খটকা আছে, তার কারণ যে সিবিআই সব ওএমআর উদ্ধার করতে পারেনি এবং যেসব ওএমআরগুলো উদ্ধার করতে পেরেছে সেটা সামান্য কিছু, এবং তাহলে এই সামান্য কিছুর উপরে কী করে ওএমআর মূল্যায়ন করা যাবে বা ওএমআর মূল্যায়ন করে স্পষ্ট কীভাবে হবে? আর যেসব পরীক্ষার্থীরা পরীক্ষায় দেয়নি তাদের তো ওএমআরই নেই, তাহলে কীভাবে এটা সম্ভব হবে? কিন্তু এইটা অনেকেই বলছেন যে ওএমআরগুলো পাওয়া গেছে সেই ওএমআরগুলোর উপর নতুন করে বিচার বিশ্লেষণ পর্ব চালিয়ে কিন্তু পরীক্ষা মানে প্যানেল লিস্ট বানানো হবে। কিন্তু আমার একটি প্রশ্ন, যেসব ওএমআরগুলো পাওয়াই যায়নি বা যেসব ছেলেমেয়ে বা পরীক্ষার্থীরা পরীক্ষাই দেয়নি অথচ মেন প্যানেল লিস্টে আছে, তাদের কীভাবে ওএমআর মূল্যায়ন করে আরও প্যানেল লিস্টে স্থান দেওয়া হবে? সেটা কিন্তু বোঝা অসম্ভব। তবে এটা একটা এক জায়গাতে খবর পাওয়া যাচ্ছে বা এক জায়গা থেকে জানা যাচ্ছে যে ওএমআরটা হতে পারে। কিন্তু এখানে যদি এটা হয় তাহলে একটা বড় প্রশ্নচিহ্ন সামনে এসে দাঁড়াবে। তার কারণ হচ্ছে সব যেহেতু ওএমআর পাওয়া যায়নি বা সিবিআই কর্তৃক সব ওএমআর উদ্ধার করা হয়নি, সেহেতু কিন্তু এটি একটি বেশ ঝামেলা বা এটি একটি বড় কঠিনতম ক্ষেত্র বা ক্ষেত্র বলে আমার মনে হয়। তার কারণ এই কাজটা সম্পন্ন করা খুবই মুশকিল। তবে সম্মানীয় বিচারপতিদ্বয় বা সম্মানীয় বিচারপতি মাননীয় সুপ্রিম কোর্টের তিনি কি নির্দেশ দেন বা কিভাবে এই এত বড় একটা জটিল জিনিস সম্পন্ন করেন, সেটার উপর তাকিয়ে আছে লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী। আর এছাড়া আমরা দেখব পরবর্তী ১০ তারিখের শুনানিতে। তার উপর সবথেকে বড় একটা ব্যাপার আছে, ১০ তারিখে স্কুল সার্ভিস কমিশন তাদের জবাব সওয়ালে কী বলেন। তারপরে আরেকটি প্রশ্ন দেখুন, কমিশন কি সুদীপ্ত বাবুদের জমা দেওয়া তথ্য সংখ্যা মেনে নেবেন? এটিও কিন্তু অনেক জায়গা থেকে প্রশ্ন এসেছে আমার কাছে। আমি সেই প্রশ্নটার উত্তর বলার চেষ্টা করছি আমার মনের মতো করে। কারণ হচ্ছে সুদীপ্ত দাশগুপ্তবাবু কালকে নিউজ ১৮ বাংলাতে বলেছেন, বা আমি আনন্দবাজার পত্রিকারও একটা পেপার কাটিং দিয়েছি, একটু আগে দেখালাম। সেখান থেকে জানা যাচ্ছে যে ২,৭৫০ জনের মতো ক্যান্ডিডেট অবৈধ অর্থাৎ অযোগ্য, তারা কিন্তু অযোগ্যভাবে চাকরি পেয়েছে। এখন এই ২,৭৫০ জনেই কি স্থির? এর উপর কি বা এর পরে কি আর কোনো সংখ্যা নেই? এটি কিন্তু প্রশ্ন করেছিলেন যে ২,৭৫০ জনেই কি আর এখানেই কি মানে আপনার স্থির হয়ে যাচ্ছে, আর কি এগোবে না? তখন কিন্তু একটি জায়গার থেকে শোনা গিয়েছিল যে সিবিআই যে উদ্ধার করেছিল, যেসব তথ্যগুলো উদ্ধার করেছিল, ডাটাগুলো, সেই ডাটা থেকে ২,৭৫০ জন এবং স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন জায়গার থেকে হলফনামা দিয়ে এপিঠ-ওপিঠ দিয়ে যে তথ্য দিয়েছিল, সেই ভিত্তিতে সুদীপ্ত দাশগুপ্তবাবু বলেছিলেন যে ২,৭৫০-এর মতো আমরা অযোগ্য শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দের লিস্ট পেয়েছি। সেটা তারা হলফনামা আকারে জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে। এরপর যে ১০ তারিখে, আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যে শুনানি পর্ব আছে সুপ্রিম কোর্টের ১ নম্বর কক্ষে, অর্থাৎ প্রধান বিচারপতির এজলাসে, সেখানে কি এই সুদীপ্ত দাশগুপ্তবাবুর যারা সংখ্যাটা দিয়েছিলেন সেই সংখ্যাটি কি মেনে নেবেন? এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখন কমিশনের কি পরিকল্পনা আছে, কমিশন কোন দিকে এগোবার চেষ্টা করছে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তবে সুদীপ্তবাবুর কথা মতো নিউজ ১৮ বাংলার যে আরও দুর্নীতি আছে, কারণ তিনি অন ক্যামেরাতে
সুদীপ মানে আমাদের নিউজ 18 বাংলার যে সাংবাদিক তাকে বলেছিলেন। তবে এটা যে ওএমআর প্রসঙ্গ তিনি বলেছেন যে ওএমআরটা কার? ওএমআরটা হচ্ছে একটা যে ওএমআর পরীক্ষা নিয়েছিল সেই সংস্থার। এখানে কোনো পরীক্ষার্থীর কোনো সংখ্যা নয়, সেটা কিন্তু দারুণ কথা বলেছেন। এখন কমিশনের আইনজীবী বা কমিশনের পক্ষ থেকে আগামী 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে কী পদক্ষেপ নেওয়া হয় সেটি কিন্তু জানার অপেক্ষায় থাকলাম আমরা সকলে। আমিও থাকছি যে 10,750 জন কি মেনে নিচ্ছে, না তারও আরও বেশি লিস্ট দিচ্ছেন বা তার থেকে কমিয়ে লিস্ট দিচ্ছেন, সেটা কিন্তু 10ই ফেব্রুয়ারি 2025 আমাদের সকলের সামনে ক্লিয়ার হয়ে যাবে বা পরিষ্কার হয়ে যাবে। তারপরের প্রশ্ন, 10ই ফেব্রুয়ারি কি ফাইনাল শুনানি? দেখুন, 10ই ফেব্রুয়ারি ফাইনাল শুনানির সম্ভাবনা হওয়ার আর চান্স কিন্তু 100% আছে। তার কারণ হচ্ছে 10ই ফেব্রুয়ারি শুনানি হবে, ফাইনাল শুনানি হওয়ার কারণ একটাই যে আগে যেসব আইনজীবীরা তাদের মূল্যবান মতামত দিয়েছেন, সেই মূল্যবান মতামত দেওয়া শেষ হয়ে গেছে। গত 27 তারিখে মাননীয় আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তার মূল্যবান মতামত দিয়ে দিয়েছেন। ফিরদৌসবাবু মূল্যবান মতামত দিয়ে দিয়েছেন। বিক্রমবাবু মূল্যবান মতামত দিয়ে দিয়েছেন। আমাদের সুদীপ্ত দাশগুপ্তবাবু কিন্তু মূল্যবান মতামত দিয়ে দিয়েছেন। এখন এই মূল্যবান মতামতের পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলি উঠে আসছে, সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের আইনজীবী দিয়ে দেবে। এই দুটো উত্তর পেয়ে গেলেই কিন্তু আশা করি কেস রিজার্ভ হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই কেসটার শোনার মতো মনে হয় আর কিছু নেই, কারণ আইনজীবীদের বক্তব্য প্রায় শেষের মুখে, প্রায় আর নেই। স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের আইনজীবীর বক্তৃতা বা সওয়াল জবাব হয়ে গেলেই এই কেসের শুনানি পর্ব আশা করি শেষ হয়ে যাবে। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফতে বা বিভিন্ন টিভির চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে 10ই ফেব্রুয়ারি 2025 কিন্তু ফাইনাল শুনানি। তবে এটা 2 ঘন্টার শুনানি হয়, কারণ সেই 10 তারিখে দুপুর 2টোর সময় হিয়ারিং পর্ব শুরু হবে, অর্থাৎ দুপুর 2টো টু 2:04, অর্থাৎ 2 ঘন্টার এই হিয়ারিং পর্বর মধ্যে সকলের সওয়াল জবাব সম্পন্ন হবে কি না সেটাও কিন্তু দেখার বিষয় আছে। যদি সওয়াল জবাব সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু আরও একটা ডেট পড়তে পারে। তবে আশা করছি সেইটা থাকবে না। তাদের যে প্রশ্নগুলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং তাদের যে আইনজীবীগুলো ছিল তারা ছুড়ে দিয়েছেন বা তুলে ধরেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর বেশি সময় লাগার কথা নয়। উত্তর কিন্তু বেশি সময় লাগার কথা নয়, বেশি সময় লাগবেও না। তার কারণ হচ্ছে যে প্রশ্নগুলো দিয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুব তাড়াতাড়ি দেয়া যাবে বলে আমার মনে হয়। কারণ সেই প্রশ্নগুলো নির্দিষ্ট যে আপনারা সেগ্রিগেশন করতে পারছেন কি পারবেন না, এরকম কোশ্চেন যদি হয় অবশ্যই বেশি সময় লাগার কথা নয়। তবে যদি না হয় তাহলে কিন্তু আরেকটা শুনানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা 10 তারিখের শুনানি পর্বে আমরা বুঝতে পারবো। তবে দেখা যাক, এত বড় একটা এসএসসি মামলা, এই এসএসসি মামলায় নতুন করে কি হয় বা মোড় কোন দিকে ঘুরে সেটা 10 তারিখের শুনানি পর্বে আমরা বুঝতে পারবো। তবে 10 তারিখে যদি কেস পর্ব রিজার্ভ হয়ে যায় তাহলে কিন্তু রায়দান খুব তাড়াতাড়ি বেরোবে, কারণ এত বড় একটা ঘটনা, এত বড় একটা কেস সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে চলছিল। হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশে স্পেশাল বেঞ্চ গঠিত হয়েছিল হাইকোর্টে, তারপরে আরও সুপ্রিম কোর্টে গেছে। এই এত বড় একটা ঘটনা বা এত বড় একটা কেস চলছে, আশা করি রায়দানও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কী ঘটতে চলেছে সবটা নজর থাকবে আমার এই ইউটিউব চ্যানেলে, আপনারা পেয়ে যাবেন। আর আপনাদেরও নজর থাকুক সকলের কী হচ্ছে বা স্কুল সার্ভিস কমিশন কী পদক্ষেপ নিতে চলেছে। সকলে ভালো থাকুন। নতুন কোনো খবর পেলে আমি অবশ্যই এই ইউটিউব চ্যানেলে সকলের আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।